নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে অন্যান্য দিনের মতন এবং আজকেও খবরের দিকে নজর রাখবো। তবে আজকের দিনভর এক এবং একমাত্র লক্ষ্য আমাদের যে খবরের দিকে নজর রেখেছি তা হচ্ছে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইতিমধ্যে তার বিভিন্ন দিক, বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আমরা নজর রাখছি, তাকাচ্ছি। তবে এর পাশাপাশি উত্তর পূর্বে প্রয়াত প্রধানমন্ত্রীর অবদান কি ছিল, এই উত্তর পূর্বের প্রসঙ্গে আজকে শুরুতেই নজর রাখবো। যার মধ্যে প্রথমেই বলতে হয় মণিপুরের কথা। কেন মণিপুর? কারণ আজকে 24 সালে এসে আমরা দেখছি মণিপুর জ্বলছে, যদিও 23 সাল থেকে অশান্তি শুরু হয়ে গেছে মণিপুরে। কিন্তু এই ক্ষেত্রে যে অশান্তি, যে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিংসা, যে কারণে মণিপুর এক প্রকার অশান্ত উত্তর পূর্বে, তা কিন্তু এখন প্রথম নয়। এর আগেও মণিপুর অশান্ত হয়েছিল, কিন্তু কখন? সেই জায়গায় দাঁড়িয়ে জানা যাচ্ছে যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলেই নাকি হয়েছিল একদিকে মণিপুর, অন্যদিকে নাগা। এই যে চুক্তি, সেই সমস্ত চুক্তি নাকি হয়েছিল শান্তিতে, ঠান্ডা মাথাতে তিনি নাকি দেশের এই সমস্যা সমাধান করেছিলেন। মণিপুরের আন্দোলনকে শান্ত মাথায় মিটিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এই সম্পর্কে নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক সাক্ষাৎকারে একেবারে এক্সক্লুসিভ জানিয়েছেন উত্তর পূর্বের বিশিষ্ট সাংবাদিক থমাস অ্যালেক্স। থমাস অ্যালেক্সের সেই কথা আপনারা শুনুন, যে এই মণিপুর থেকে শুরু করে উত্তর পূর্বের জন্য, উত্তর পূর্বের শান্তি ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুনুন। হ্যাঁ, উনি তো এখানে প্রায় 29 বছর ধরে ছিল, এমপি ছিলেন রাজ্যসভায়। আর হিতেশ্বর সরকার ওনার বাড়ির কাছে একটা ফ্ল্যাট ওনাকে দিয়েছিল। তো অ্যাড্রেস একটা দরকার এখানে কন্টেস্ট করতে হলে। সেই বাড়িটা এখনো রয়েছে, ও বাড়ি রেন্টে রয়েছে এখানে দিসপুরে। গত বছর অব্দি ছিল। উনি তো কি করতে বলছিলেন বললে, ওনার এমপি এলইডি ফান্ডের জন্য অনেক কিছু করেছে। যত ফান্ড মোটামুটি 85% এটা ইউটিলাইজ হয়েছে আমি যতটুকু জানি। এখানে একটা এই ছিল প্রাচীন মন্দির, একটা ছিল মদন কামতে বলে, এটা গুয়াহাটি থেকে মোটামুটি 27-28 কিলোমিটার দূর, হ্যাঁ, প্রায় 30 কিলোমিটার দূরে। এটা অনেক প্রাচীন মন্দির ছিল, সেটা একদম খুব খারাপ অবস্থাতে ছিল। ওনার ফান্ড থেকে ওটা আর্কিওলজিক্যাল সার্ভে থেকে এটা অনেক ডেভেলপ করেছে। আর এখানে অনেকগুলো স্কুল, প্রাইমারি স্কুল, যেগুলোর অবস্থা খুব খারাপ ছিল। অনেক মোর দেন 50 প্রাইমারি স্কুলস আসামে অনেক জায়গায়, নট অনলি ইন গুয়াহাটি। একটা এমপি হলে তো রাজ্যসভা এমপি ক্যান ইউজ হিজ ফান্ড এনিওয়ার ইন দ্য কান্ট্রি, হ্যাঁ, স্পেশাল একটা স্পিকার থেকে পারমিশন নিয়ে। বাট স্টেটের ভিতরে হি ক্যান ডু এনিওয়ার। আর অনেক জায়গায়, আমি এখন একটু ডিটেল সেরকম নেই আমার কাছে, আমি যতটুকু জানি অনেকগুলো করেছে উনি ডেভেলপমেন্টাল ওয়ার্ক। লটাশিল একটা মঞ্চ ছিল ভূপেনারের, এটা বিহুর মঞ্চ, ওটা পার্মানেন্ট খুব সুন্দর করে করেছিল। লটাশিল পুলিশ স্টেশন উন্নত করেছে, অনেকগুলো ডেভেলপমেন্টাল কাজ করেছে। কিন্তু সেরকম অন্য স্টেটকে ডিপ্রাইভ করে আসামের জন্য কিছু করিনি। এখন হেমন্ত বিশ্ব শর্মার যেটা আমাদের হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার যাকে বলে, এখানে মোটামুটি 1,70,000 crores ঋণ রয়েছে আসামের, যেটা মানে বিশাল একটা স্টেটের অ্যানুয়াল ইনকাম থেকে অনেক বেশি। এটা মনমোহন সিং এর সময় সেরকম কিছু হয়নি, অন্য স্টেটকে ডিপ্রাইভ করে আসামে কিছু দেয়নি। আর বগিবিল আর দুটো বড় ব্রিজ আসামে, ব্রহ্মপুত্র আপার আসামে, দোলা হদিয়া আর একটু বগিবিল ব্রিজ, এটা অনেক লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া, নিউ রিভার ব্রিজ। এই দুটারে ডেভেলপমেন্টের কাজ ওনার সময় স্টার্ট হয়েছিল মনমোহন সিং এর। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে অনেকগুলো কাজ করেছিল উনি, কিন্তু নাথিং সাবস্টান্সিয়াল। কিন্তু এই দুটো ব্রিজ ছিল অনেক অরুণাচল বা বর্ডার এরিয়াতে কানেক্ট, পাসিঘাট সাথীঘাটে যাওয়া অনেক সুবিধা করে দিচ্ছে। আপনারা শুনলেন থমাস অ্যালেক্সের বক্তব্য। তিনি যেটা জানালেন যে অসমের একটি মন্দিরের জন্য তিনি যে একটা বিরাট অংশের ফান্ড তিনি রিলিজ করেছিলেন, সে কথাই আজকে জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক থমাস অ্যালেক্স। এবং তার পাশাপাশি একদিকে কুকি চুক্তি এবং অন্যদিকে নাগা শান্তি চুক্তি, সবটাই সম্পন্ন হয়েছিল কার আমলে? না, তৎকালীন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে। আর এই মনমোহন সিং কিন্তু রাজ্যসভা থেকে সাংসদ হয়েছিলেন গুয়াহাটি থেকে। তাই এই যে গুয়াহাটি বা আসাম, তিনি বহুবার এসেছিলেন তার প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে, এবং সেই সময়ে দাঁড়িয়ে তিনি কি কি উত্তর পূর্বের জন্য কাজ করেছিলেন বা উত্তর পূর্বের উন্নয়নের জন্য কি পদক্ষেপ নিয়েছিলেন, সেই ছবি কিন্তু আজকে উঠে আসছে আরো একবার। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন মণিপুর মানে মেইতি এবং কুকি জঙ্গি গোষ্ঠী নিয়ে বা কার্যত পক্ষে মেইতি এবং কুকি দুই গোষ্ঠীকে কেন্দ্র করে যখন উত্তাল, সেই সময় দাঁড়িয়েও তিনি ঠান্ডা মাথাতে এই চুক্তি সম্পন্ন করেছিলেন। এছাড়াও কি না নাগা শান্তি চুক্তিও সম্পন্ন হয়েছিল তারই আমলে। আজকে থমাস অ্যালেক্সের বক্তব্যে উঠে আসছে সেই সমস্ত তথ্য। আরো একবার চলুন শুনে নেব যে তিনি আর কি কি বলছেন। বড় কাজ বলতে গেলে এই দুটোই করেছিলেন। আর উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলির বাড়বাড়ন্ত আটকাতে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি কি ভূমিকা নিয়েছিলেন? এখন নাগা সঙ্গে যেটা পিস এগ্রিমেন্ট, সেটা ওনার সঙ্গে হয়েছিল, যেটা মানে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট একটা হয়েছিল নাগা মুভিয়া গ্রুপ। খাপলাং গ্রুপের সঙ্গে হয়নি, ওরা এখনো মানে ইনসার্জেন্সিতে রয়েছে। মুভিয়া গ্রুপের সঙ্গে অনেক এগ্রিমেন্ট, একটু সিস্টার এগ্রিমেন্ট মনমোহন সিং এর আমলে তো হয়েছিল সেটা। আর বাকি অন্য জায়গায় মণিপুরে বলতে গেলে ইউপিএ 1 ইউপিএ 2 তে ইবম্বি সিং এর নেতৃত্বে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে মণিপুরে। সেখানকার এমপিএলএ বা যতগুলো মিতে সংগঠনগুলি ছিল ওদের সঙ্গে একটু পিস এগ্রিমেন্ট করেছেন। আর মূলত কুকির মোটামুটি 7-8টা জঙ্গি ইসের সঙ্গে উনি সাসপেনশন অফ অপারেশন সেটা সু SW যাকে বলে, সেটার বিরুদ্ধে এখন তো বিজেপি বলছে সেটা সুটা উইথড্র করতে হবে। কিছু 2-3টা সংগঠন এখানে সেটা উইথড্র করেছে। সে অনেক পদক্ষেপ নিয়েছিল সেই সময়। আসামের আলফা মুভমেন্ট মোটামুটি আলফার সঙ্গে অনেক ওনার সময় অনেকটা কমে গিয়েছিল। সেরকম বলতে গেলে উনি ডাইরেক্টলি মিনিস্ট্রি যে তরুণ গগৈর মিনিস্ট্রিকে অনেক সাপোর্ট করেছিলেন উনি। তারপরে ইম্ফল মণিপুরে যে কংগ্রেসের আমলে তো তখনও তো আন্দোলন হয়েছিল, তখনও এই সেম ব্যাপারটা উঠেছিল, এই মিতেদেরকে ট্রাইবাল স্ট্যাটাস দেওয়ার জন্য। সে সময়ও মানে অনেকটা ছুটছাট করে অনেক গন্ডগোল হয়েছিল, অনেক ফায়ারিং এ মোটামুটি 8 জন 10 জন মারা গিয়েছিল। প্রায় 3-4 মাসে অনেকটা ডিস্টার্ব ছিল। সেটা খুব সুন্দরভাবে ইবম্বি সিং ট্যাকল করেছেন। মনমোহন সিং ওনাকে ফুল পাওয়ার দিয়েছিলেন সে সময়। সেরকম বলতে গেলে তো উনি অনেকটা করেছেন নর্থ ইস্টের সঙ্গে। আর ওনার আসামের রাজনীতি বা অসমের রাজনীতিতে আপনারা কিভাবে দেখেছেন, মানে কিভাবে ভূমিকা নিতেন? আপনারা শুনলেন থমাস অ্যালেক্সের বক্তব্য। এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি কি করেছিলেন, যেটা বারবারই বলছিলাম যে একদিকে নাগা চুক্তি এবং অন্যদিকে ইউপিএ 2 যখন আমল চলছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে অসমের দুঃখিত মণিপুরের যে কুকি জঙ্গি রয়েছে তাদের মধ্যে প্রায় 7-8টা যে সংগঠন রয়েছে, সেই 7-8টা সংগঠনের সঙ্গে SW যে চুক্তি রয়েছে সেই চুক্তিও সই করেছিলেন অত্যন্ত ঠান্ডা মাথাতেই, কার্যত পক্ষে মণিপুরকে শান্ত করার জন্য এবং মণিপুর উত্তর পূর্বের এই রাজ্যের ভেতরে যাতে কোনো রকমের জঙ্গি গোষ্ঠীর প্রভাব না পড়তে পারে তার জন্য ঠান্ডা মাথাতে তিনি সেই শান্তি চুক্তিও স্বাক্ষর করেছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে। নাগাল্যান্ড চুক্তির কথাও বারবার উঠে আসছে, অর্থাৎ ইতিমধ্যেই উত্তর পূর্বের দিকে নজর তিনি দিয়েছিলেন। বারংবার তিনি এসেছিলেন গুয়াহাটিতে, তিনি একাধিকবার বৈঠক করেছিলেন। সমস্ত বক্তব্য আজকে উঠে আসছে সেই সময় দাঁড়িয়ে যখন সাংবাদিকরা ডক্টর মনমোহন সিং এর প্রধানমন্ত্রীর পিরিয়ডে তার বিভিন্ন কর্মসূচিকে কভার করেছিলেন। আরো একবার শোনাবো এর পরবর্তীতে থমাস অ্যালেক্সের বক্তব্য। কংগ্রেসের হয়ে কোন যদিও প্রাইম মিনিস্টার ছিলেন, হয়তো স্থানীয় কর্মীদের স্থানীয় নেতাদের সঙ্গে হয়তো মিলিত হতে পারতেন না, সিকিউরিটির অনেক প্রবলেম ছিল, কিন্তু অসমের রাজনীতিতে উনি ওনাকে কিভাবে দেখেছেন? এখন কংগ্রেস পার্টির সাংগঠনিক দিক থেকে মনমোহন সিং এর কোনো কিছু অতটা প্রভাব ছিল না। উনি বরাবরই সোনিয়া গান্ধী পরিবারের যে আধিপত্য বিষয় ছিল, ডমিনেন্স ওভার দ্য কংগ্রেস পার্টি, সে সময়ও ছিল। এখন সোনিয়া গান্ধী যেহেতু মানে প্রাইম মিনিস্টার হতে পারতেন না, সেজন্য হি ওয়াজ অলওয়েজ কন্ট্রোলড। কারণ মনমোহন সিং তো অনেক অনেস্ট এন্ড অত কোয়ালিফাইড লোক। ওনার সময় তো 3G স্ক্যাম হয়েছিল, বা ওনাদের কোল স্ক্যাম, কয়লা কেলেঙ্কারি,
উনি কিছু করতে পারছিলেন না। আর আসামের রাজনীতিতেও ওনার সেরকম পলিটিক্যাল ইস্যুতে উনি কোনো ড্রাস্টিক চেঞ্জ আনাতে পারেনি। আর কংগ্রেসে ইনফাইটিং ছিল, কংগ্রেসে বরাবরই ওখানে এই তরুণ গগৈয়ের বিরুদ্ধে যে হেমন্ত বিশ্ব শর্মার যে লবি, সেখানে উনি হস্তক্ষেপ করে সেটাকে কন্ট্রোল করতে পারেনি। আর যদি হেমন্ত বিশ্ব শর্মাকে সে একটা ভালো পোস্ট দিতেন, এরকম বিজেপি হয়তো পাওয়ারে আসতে পারতো না তো সহজে। পলিটিক্যাল ইস্যুতে পলিটিক্যাল ইন্টারফারেন্স ওনার আমার মনে হয় একদম ছিল না। উনি কমপ্লিটলি মানে ইকোনমিক যে লিবারালাইজেশনের দিকে ছিল, মানে হি ওয়াজ ওনলি কন্ট্রোলড অ্যাবাউট রিভাইভিং দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। পলিটিক্যাল, ফার্স্ট অফ অল উনি পলিটিশিয়ান ছিল না। ওরা সারা জীবন এই একাডেমিক্স, অনেক লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, দিল্লি স্কুল, সব জায়গাতে প্রফেসর ছিলেন। সুতরাং টেম্পারমেন্ট, পলিটিক্যাল টেম্পারমেন্ট ছিল না। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন, ইউপিএ সরকার থেকে যখন বামেরা যখন সমর্থন তুলে নিল, সেই সময় তো দেখুন ত্রিপুরাতে মানিক সরকার তিনি লেফট গভর্নমেন্ট চালাচ্ছিলেন। তখন কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কখনো সেইভাবে বাঁকা চোখে দেখেছিলেন বাম গভর্নমেন্টকে বা মানিক? আমরা আসবো রাজ্যের যে মানিক সরকারের তখন আমল চলছে সেই প্রসঙ্গে, কিন্তু তার আগে যেটার দিকে আমরা নজর রাখবো তা কি না, অসমের যখন একটা সময় রাজনীতি প্রেক্ষাপট, যখন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ঠিক সেই সময় দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যদিকে গৌরব গগৈ, কংগ্রেসের অন্যতম নাম, এই দুই লবি যখন চলছে, সেই লবির পরে কি হলো, হিমন্ত বিশ্ব শর্মা তখন কংগ্রেস ছাড়লো এবং তারপরে যদি কংগ্রেস না ছাড়তো এবং যদি সেই লবি সে সময় কাজ না করতো, ডক্টর মনমোহন সিং তিনি একজন অন্যতম অর্থনীতিবিদ, তিনি অর্থমন্ত্রী ছিলেন ভারতবর্ষের একটা সময়, কিন্তু তিনি খুব একটা ভালো রাজনীতি জানতেন না বা করতেন না, এমনটাই উঠে এসেছে সাংবাদিকের বক্তব্য, এবং যার কারণে এই অসমের পট পরিবর্তন হলো। হিমন্ত বিশ্ব শর্মা যদি না সরতো তাহলে অসম থেকে কংগ্রেসকে সরানোর খুব চাপ হতো একটা সময় দাঁড়িয়ে, এমনটাই মনে করছেন এই বরিষ্ঠ সাংবাদিক। তবে তার পাশাপাশি রাজ্যে তখন কি চলছে, রাজ্যে তখন দীর্ঘ বাম আমল, মানিক সরকার তখন মুখ্যমন্ত্রী। সেই সময় দাঁড়িয়ে ডক্টর মনমোহন সিং এর ভূমিকা কেমন ছিলেন, চলুন শুনি। মনমোহন সিং এর সেরকম কোনো ছিল না। মনমোহন সিং বলতে গেলে সফট কর্নার টুয়ার্ডস দ্য লেফট, সীতারাম ইয়েচুরি বলুন বা অনেকটা, আমি যতটুকু জানি আউট অফ দিস থিং, উনি বলছিলেন ইউ ডোন্ট উইথড্র সাপোর্ট। এই সীতারাম ইয়েচুরি বা প্রকাশ কারতের সঙ্গে কোন একটা ফাংশনে বলছে বি প্র্যাগম্যাটিক এন্ড লেট নট দ্য মিনিস্ট্রি ফল, সেরকম একটু আউট অফ দ্য কার্ড বলছিলেন, আমি যা খবর পেয়েছি। বাবুলের এটা একটা মারাত্মক ভুল ছিল সে সময়, এটা সাপোর্ট উইথড্র করাটা। আর মানিক সরকারের সম্বন্ধে ওনার খুব ভালো ছিল, খুব ভালো রিলেশন। এন্ড মানিক সরকার সেন্টার থেকে যতই চাইতো সব রিলিজ করতো ফান্ডগুলো। আপনারা শুনলেন থমাস অ্যালেক্সের বক্তব্য। শেষে কি জানালেন না, রাজনৈতিক কারণে বা দলের কারণে তিনি তার সমর্থন প্রত্যাহার করেছিলেন মানিক সরকারের থেকে, কিন্তু তারপরও মানিক সরকারের সাথে তার যে ব্যক্তিগত সম্পর্ক সেটা ছিল অত্যন্ত সুমধুর এবং ব্যক্তিগতভাবে তারা দুজনের পরম বন্ধু ছিলেন, এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক থমাস অ্যালেক্স। এবং আজকে যখন ডক্টর মনমোহন সিং প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার সঙ্গে আমরা তার সম্পর্কে আমরা যখন কথা বলছি বিভিন্ন সাংবাদিকদের সাথে, তখন উঠে আসছে একের পর এক তথ্য, সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।